নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেল জানাই আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে নতুন সরকারের যে পূর্ণাঙ্গ বাজেট, সেই বাজেটে ইতিপূর্বেই সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন হচ্ছে সেই সংক্রান্ত সুপারিশ কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছিল। তবে এতদিন পর্যন্ত সপ্তম বেতন কমিশন গঠনের যে সুপারিশ, সেই সুপারিশের প্রাথমিক অর্ডার কিন্তু ছিল না। আজ সেই অর্ডার বের হলো। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এই কমিশনের কে মূল চেয়ারম্যান এবং সদস্য হলেন, তাছাড়া সুপারিশ সহ যাবতীয় তথ্য একদম এই অর্ডারে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে সম্পূর্ণ তথ্যটাই আপনাদের একে একে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। অর্ডারটি পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর থেকে বের করা হয়েছে 22শে জুলাই 2026, মেমো নম্বর 2657F/P1 রেজুলেশন আকারে দেওয়া হয়েছে। প্রথমেই বলা হয়েছে, দ্য গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট দ্য 7th পে কমিশনস কম্প্রিজিং অব দ্য ফলোয়িং। সপ্তম বেতন কমিশনের মূল চেয়ারপারসন বা সভাপতি হয়েছেন শ্রী অতনু চক্রবর্তী, আইএস অফিসার, এবং তার সঙ্গে মেম্বার রাখা হয়েছে পার্থ মুখোপাধ্যায়, সিনিয়র ফেলো অফ সেন্টার ফর পলিসি রিসার্চ, তাছাড়া পার্থ প্রতিম পাল, প্রফেসর অফ ইকোনমিক্স, এবং মেম্বার সেক্রেটারি রাখা হয়েছে দেবী প্রসাদ কারানামকে, আইএস অফিসার, সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট। 2.1 এবং 2.2 মেনলি কোন ক্যাটাগরির এমপ্লয়িগুলো এই পে কমিশনের রেকমেন্ড পাবে, সেই সংক্রান্ত টোটাল কিন্তু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। যেমন রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী, বিভিন্ন দপ্তর, সংস্থা, কর্পোরেশন, সমবায় প্রতিষ্ঠান, বোর্ড ইত্যাদির কর্মী এবং পেনশনভোগীরা এই সপ্তম বেতন কমিশনের অন্তর্ভুক্ত থাকবে। তবে আইএস বা ডাব্লিউবিসিএস যারা আছেন, তাদের কিন্তু বেতন কাঠামো ইউজিসি বা এআইসিটিই বা আইসিএআর দ্বারা নির্ধারিত হবে। এই কমিশনের তারা অন্তর্ভুক্ত থাকবে না। পরের পাতায় সপ্তম বেতন কমিশনের যে কমিশন, সেই কমিশন কোন কাজগুলো করবে সেগুলো মোটামুটি এক এক করে দেওয়া হয়েছে। যেমন বেতন কাঠামো পুনর্বিবেচনা, বেতন ভাতা বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু এর পুনর্বিবেচনার অধীনে থাকবে। 2 নম্বর ডিয়ারনেস অ্যালাউন্স বা ডি এর পর্যালোচনা, নতুন কাঠামো অনুযায়ী সেই সুপারিশ থাকবে। বিশেষ ভাতা বা অন্যান্য ভাতা, যেমন ট্রাভেল অ্যালাউন্স বা আরও যে ধরনের ভাতাগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই রেকমেন্ডেশন কাজ করবে। পাশাপাশি এই কমিশন পদোন্নতির যে নীতি, সেই নীতি নিয়ে ভাবনা চিন্তা করবে, অর্থাৎ প্রমোশন পলিসিগুলো কেমন থাকবে। পেনশন বা অবসরকালীন যে সুযোগ সুবিধাগুলো আছে, যেমন ডিসিআরবি বা ডেট কাম রিটায়ারমেন্ট বেনিফিট যেটা আমরা পাই, সেটারও একটা বিশেষ রেকমেন্ডেশন থাকবে। তাছাড়া পে ফিক্সেশন বা পেনশন যে রিভিশন, সেই রিভিশন নিয়েও কিন্তু বিশদ আলোচনা থাকবে এই কমিশনের। সপ্তম বেতন কমিশন সুপারিশ করার সময় কোন বিষয়গুলো ভাবনা চিন্তার মধ্যে রাখা হবে, যেমন কেন্দ্রীয় সরকারের যে বেতন কাঠামো বা সিপিএসসি, এটা কিন্তু থাকবে। অন্য রাজ্যের বেতন কাঠামোর উপরেও দেখাশোনা চলবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বা রাজস্ব বন্টনের যে ধারা, সেইগুলো দেখা হবে। রাজ্যের আর্থিক যে সামর্থ্য এবং তাছাড়া স্ট্যাচুটরি বডি, বোর্ড, কর্পোরেশনস, এগুলোর যে আর্থিক অবস্থা বা সুপারিশ, সেগুলো কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রাখা হবে। এছাড়া কেন্দ্রের যে অষ্টম বেতন কমিশনের সুপারিশ, তা রাজ্যের সপ্তম বেতন কমিশনের কার্যকরী ভূমিকা পালন করবে। কমিশনের যে বিশেষ ক্ষমতা, সেই ক্ষমতার ক্ষেত্রে বলা হয়েছে নিজস্ব পদ্ধতি নির্ধারণ করতে পারবে, প্রয়োজন অনুসারে বিশেষজ্ঞ বা উপদেষ্টা নিয়োগ করতে পারবে, রাজ্যের দপ্তর সহ বিভিন্ন সংস্থাগুলির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য, নথি এবং সহযোগিতা চাইতে পারবে, তথ্য ও সাক্ষ্য গ্রহণ করতে পারবে, কর্মচারী সংগঠন এবং তাছাড়া ইউনিয়নগুলির পূর্ণ সহযোগিতার কথাও বলা হয়েছে। তবে রিপোর্ট জমা দেওয়ার সময় কিন্তু এখানে বিশেষ করে বলা হয়েছে রেজুলেশনের যে প্রকাশ, সেই প্রকাশটা কিন্তু 6 মাসের মধ্যে হবে। প্রয়োজনে সরকার সময় বৃদ্ধি করতে পারে এবং প্রয়োজনে কমিশনের যে ইন্টারিম রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু জমা দেবে। অর্ডারে অ্যানেক্সের আকারে পার্ট এ এবং পার্ট বিতে বিভিন্ন লিস্ট দেওয়া আছে, সেখানে বিভিন্ন দপ্তরের কথা উল্লেখ আছে। এই দপ্তরগুলোর ক্ষেত্রে কিন্তু পে কমিশন কার্যকর হবে, সেটা কিন্তু বলা হয়েছে। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।